তৃণমূল কংগ্রেসে যোগ্যতার কোনো দাম নেই, টাকাতেই মাপা হয় যোগ্যতা। এমনকি দলীয় নেতাদের পদ পেতে টাকা দিতে হয় বলে অভিযোগ। 3 বার মন্ত্রিত্ব সামলানো সৌমেন মহাপাত্রকে যেভাবে কোণঠাসা করা হয়েছে তাতে প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি নিয়ে। 3 বার মন্ত্রী হয়েছেন সৌমেনবাবু, যোগ্যতার সঙ্গে কাজ করেছেন, বিনিময়ে নেত্রী তাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছেন। অভিযোগ, দলে যোগ্য ও স্বচ্ছ নেতাদের তৃণমূল কংগ্রেস সম্মান করে না। আর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সৌমেনবাবুর স্ত্রী সুমনা মহাপাত্র। অসম্মানটা প্রথম 5 বছরে আমি বুঝতে পারি। সত্যি কথা, তখন আমিও তো নতুন, অতটা ঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই বা ইচ্ছেও নেই। তো পরে যেন মনে হয়েছে উনি যে দপ্তরে যাচ্ছেন, প্রথম ধরুন জলসম্পদ দপ্তর 11 সালে এলেন। 11 সালের দপ্তর, ওই দপ্তরটাকে কেউ চিনতেনই না। নন্দলাল বাবু ছিলেন, নন্দলাল বাবু না ছিলেন সিপিএম এর টাইমে, কিন্তু যেখানেই গেছেন সেটাকে কিন্তু সুন্দর করেছেন। সেচ দপ্তর সুন্দর করেছেন, আপনার পরিবেশ দপ্তর সুন্দর করেছেন, কিন্তু কোনো কারণে একটা মানে কি বলবো অদৃশ্য হাতছানি, যখনই যেটা সুন্দর করেছেন সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে যারা দিদিকে গালাগালি দিয়েছে 20 সাল অব্দি, সেইখানে তাদের বসিয়ে দেওয়া হয়েছে। এইটা কিন্তু সবচেয়ে ক্ষুব্ধ হওয়ার কারণ, বা ক্ষুব্ধ বলবো না, মানে অভিমান করার কারণ। আজকে 1918 থেকে শুরু করি, তখন কিন্তু লোকসভা হয়েছিল একটা, তখন দাঁড়ানোর লোক ছিল না। তা সেই অবস্থা থেকে আমরা কত কষ্ট করে তখন স্যারকে দাঁড় করানো হয়েছিল। এবং আপনারা সবাই হয়তো জানেন, তখন মুকুলদা ছিলেন। মুকুলদা আজ আমাদের মধ্যে নেই, তার আত্মার শান্তি কামনা করি। মুকুলদা ছিলেন, সুব্রত দা আছেন, অনেকে, শোভন দা, পঙ্কজ দা, অনেকে ছিলেন, প্রত্যেকে ছিলেন। তারা জানতেন যে কলেজের বেতনটা হলে কিন্তু প্রথম তৃণমূল ভবনে 4টে না 5টা হোল টাইমার ছিল, তাদের বেতনটা, জেরক্স মেশিনটা, ফ্যাক্স মেশিনটা, এটা ওটা প্রয়োজন, আগে ওখান থেকে কেটে যাবে। আমার সংসার চালাতে স্ত্রী হিসেবে খুব কষ্ট হতো। তবুও কিন্তু ভেবেছি যে একটা মেয়েকে তুলতে হলে আমাদের কিন্তু এটা করতে হবে, এবং সিপিএম এর অত্যাচার থেকে আমাদের বাঁচতে হবে। সেই জন্য আমরা কোনো কিছু দেখিনি, নিজেরা ঋণের পর ঋণে ডুবেছি, পরপর ডুবেছি। শুধু দেখেছি ওই মানুষটাকে বড় করতে হবে, দিদিকে বড় করতে হবে, দিদি আমাদের সামনে থাকবেন, আমরা দিদির পাশে থাকবো, দিদির পেছনে থাকবো, দিদি মরতে বললে মরবো, বাঁচতে বললে বাঁচবো, দিদি যেখানে থাকবেন আমরা থাকবো। কিন্তু পরবর্তীকালে যেন মনে হলো অনেক বেশি মানুষ দিদির অত্যন্ত কাছের হলেন, তারা হয়তো ভীষণ দিদিকে গালাগালি করেছে। এবং আমরা যে দেখেছি বিভিন্ন মিডিয়ায়, তাদের সামাজিক আচরণ খুবই খারাপ, এবং তারা দেখলাম অত্যন্ত কাছের। একজন মানুষ খুব অসুস্থ হলেন, সৌমেনবাবুই অসুস্থ হলেন, দীর্ঘদিন অ্যাপেলোতে থাকলেন, কোনো রাজ্য নেতৃত্ব খোঁজটাও ফোন করে নেয়। এতদিন উনি পা ভেঙে পড়ে আছে, অপারেশন হয়েছে, কোনো রাজ্য নেতৃত্ব খোঁজ নেয়নি। জেলা নেতৃত্বে করে আমাদের সুজিত বাবু, যাই হোক, অন্য দলের নেতৃত্বরা আসার পর উনি দেখে শিখে হোক বা ঠেকে শিখে হোক উনি দেখতে। দিদি, পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের আপনি সভানেত্রী ছিলেন দীর্ঘদিন, আপনি পদত্যাগ করেছেন, সামনেই 2026 নির্বাচন। আগের মতো করে কি আপনাকে দেখা যাবে রাজনীতির ময়দানে, পাঁশকুড়ার রাজনীতিতে? সবসময় বলেছি, মানে আমি তৃণমূলের একজন কর্মী সমর্থক হিসেবে থাকতে চাই। আমি কোনো পদে থাকতে চাই না, কারণ পদে যখনই ওই যে স্যার বললেন না যে প্রাক্তন হতে চাই না। দ্বিতীয় কথা, প্রাক্তন হলে এরা যেন বর্তমান অবস্থায় দেখেছি, আমি যা বিভিন্ন প্রাক্তন হওয়ার পরও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তারা যেন ভাবে যে এটা কিছু জানে না, বোঝে না, এরকম ব্যাপার নেই। তা সেই জন্য আমি বারবার চেয়েছি যে আমি প্রাক্তন হব না, আমি সবসময় সক্রিয় কর্মী হিসেবে থাকবো। আপনি কয়েক মাস আগে যে কথা বলছিলেন, আজকে
শোভনবাবু সেই কথাই বলছেন যে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করিনি বলে আপনার পদ স্মরণ হয়েছে, উনিও আজকে ওটা জনগণেরই কথা। সুজিতাই বলি, নমস্কার জানিয়ে সবাইকে, ওটা জনগণেরই কথা। তারা বলেছেন, নিশ্চয়ই যাহার হটে তাহা তো কতক বটেই, তাহা তো কতক বটেই। কারণ আমাকে তো আমি একটা কথা বলতে চাই, আমাদের পেটে অল্প বিস্তর শিক্ষা আছে, হয়তো বিরাট ডিগ্রি নেই আমাদের, কিন্তু কাউকে ডাইরেক্ট আমরা ইস্যু ভিত্তিক আমরা কথা বলবো, মানে যারা বিপরীত মানে বিরোধী দল আছেন, কিন্তু কখনো আমরা ডাইরেক্ট কাউকে ব্যক্তিগত আক্রমণ, নোংরা কথা দিয়ে এগুলো আমরা কিন্তু করতে চাই না। তো সেটা দেখেছি, আমার মনে হয়েছে যে এটা করতে পারিনি বলেই বোধহয় আমরা ব্যাক ফুটে যাচ্ছি। কিন্তু যে কথাটা আমার একদম মনে হচ্ছে, আজকে আমাদের দলেরই অনেকে আছে যারা শুভেন্দুবাবুর ব্যাংক অনেক কোপারেটিভ ডাইরেক্টর, তারা চাকরি করছেন, তারা বিভিন্ন পদ হোল্ড করে বসে আছেন। আমাদের পৌরসভা বোর্ড যাওয়ার পরও 4 বছর বসে আছে। তাদের পরিবারের মানুষদের কিন্তু পদোন্নতি ঘটছে। কেন? সেখানে তো দিদি কোয়ারি করছেন না, সেখানে তো এইসব কথা উঠছে না। শুধুমাত্র এই পা ভাঙার মানে পায়ের অসুস্থতার জন্য রাজনীতির ময়দানে নামছেন না, এটা কি আপনি সহধর্মিণী হিসেবে মেনে নেবেন? দেখুন, পা ভাঙা এটা তো একটা মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। এ তো কেউ আগে থেকে প্রেডিক্ট করবে না। যেমন দিদিরও পা ভেঙেছিল, দিদি তো আর প্রেডিক্ট করেনি। তো তার উপরে তিনি ফুটবলও খেলেছেন বসে বসে, তার উপরে তিনি ভোটেও জিতেছেন এত বয়সেও, এবং তার উপরে তিনি কিন্তু মানে তাকে কোনো কারণে হারিয়ে দেওয়া হয়েছিল এক জায়গায়। তিনি তো জেলা নেতৃত্বের উপর ভরসা না রেখে, সুফিয়ান বাবুটাও অনেকে ছিলেন, তাদের উপর ভরসা রেখে কলকাতার টিম নিয়ে এসে করতে গেছিলেন। তো যাই হোক, তিনি সেখানে কোনো কারণে মানে তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে কোনো কারণে। তো তিনি কিন্তু জিতেছেন, এবং তিনি মানুষের ভোটে জিতেছেন, এবং মানুষের যে ইচ্ছে বা মানুষের যে আশীর্বাদ, ওখানে কিন্তু পা ভাঙা বা বয়স এটা কোনো ব্যাপার নয়। সবচেয়ে প্রথম কথা, আমাকে কিন্তু যাই হোক আমার বারবার মনে হয়েছে মানসিক দিক থেকে উনি কিন্তু প্রচণ্ডভাবে অসম্মানিত হয়েছেন।